2026 বিশ্বকাপে পর্তুগালের সম্ভাবনা কিরকম? পর্তুগালের বিশ্বকাপ হিস্টোরি এত রিচ না। 1966 সালে বিশ্বকাপে তৃতীয় হওয়ার পরে তারা অনেক দীর্ঘ সময় তারা বিশ্বকাপে চান্সই পায় নাই। বাট 2002 থেকে শুরু করে এই এখন পর্যন্ত তারা কিন্তু রেগুলার বিশ্বকাপে চান্স পেয়ে আসতেছে এবং অলরেডি তারা একটা বিশ্বকাপে সেমিফাইনাল খেলছে, একবার কোয়ার্টার ফাইনালেও খেলছে। এছাড়া ইউরোপে তারা একটা ইউরো জিতছে এবং দুইটা উয়েফা নেশনস কাপ জিতছে। সো সেই হিসাবে পর্তুগালকে এখন ওয়ার্ল্ড কাপের বিগ টিম হিসেবে কনসিডার না করে কিন্তু উপায় নাই এবং এই বিশ্বকাপেও তারা আসছে কিন্তু বিগ টিম হিসেবে। কিন্তু কথা হচ্ছে যে ক্রিশ্চিয়ানো রোনালদোর এই শেষ বিশ্বকাপে পর্তুগাল অ্যাকচুয়ালি কতটুকু ফেভারিট বা তাদের সম্ভাবনাটা কিরকম। নর্মালি একটা টিমের অ্যানালাইসিসটা কিরকম হয়, তাদের ট্যাকটিক্স, স্ট্রেংথ, উইকনেস এবং তাদের ফর্ম যাচাই বাছাই করে তারা বিশ্বকাপে অথবা কোনো কম্পিটিশনে কিরকম করতে পারে সেটার একটা থিওরিটিক্যাল একটা প্রেডিকশন দেওয়া। বাট অ্যানালাইসিস বলতে অনেকে বুঝে তারা অ্যাকচুয়ালি যেই কনক্লুশনে আসতে চাচ্ছে সেই কনক্লুশনের পক্ষে কিরকম লজিক দেওয়া হচ্ছে। এখানে ফুটবল ওয়ার্ল্ডে দুইটা বড় ফ্যান বেজ আছে, একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ফ্যান বেজ, একটা হচ্ছে বার্সেলোনা ফ্যান বেজ। তারা কিন্তু এই পর্তুগাল টিমটা নিয়ে ডিফারেন্ট কনক্লুশনে আসতে চায় এবং ডিফারেন্ট লজিক শুনতে চায়। রিয়াল মাদ্রিদ ফ্যানরা তাদের আইকন রোনালদোর পক্ষে থাকার জন্য তারা এরকম অ্যানালাইসিস শুনতে চায় যে পর্তুগাল অ্যাকচুয়ালি এরকম বিগ টিম না, তারা সেভাবে ফেভারিট না, একা রোনালদো খুব বেশি কিছু করতে পারবে না। বাট তারা কিন্তু মনে মনে চাচ্ছে এইবারে কিন্তু শেষ সুযোগ রোনালদোর বিশ্বকাপ জেতার এবং তারা কিন্তু মনে মনে কিছুটা আশাবাদী। অপরদিকে বার্সেলোনা ফ্যানরা শুনতে চায় যে এই টিমে এই পর্তুগাল টিমটা অ্যাকচুয়ালি বিশ্বকাপের জন্য ফেভারিট, তাদের স্কোয়াডটা ভালো, একমাত্র সমস্যা সবার সামনে থাকা রোনালদোকে যদি তার বেঞ্চ করানো হয় তাহলে পর্তুগাল এই বিশ্বকাপে অবশ্যই ভালো কিছু একটা করবে। এখন এই দুই বড় ফ্যান বেজের ডিফারেন্ট লেভেলের এক্সপেকটেশনকে সামনে রেখে পর্তুগালের জার্সি গায়ে দিয়ে এবং পিছনে বার্সেলোনার ফ্ল্যাগ রেখে এই রিস্কি অ্যানালাইসিসটা শুরু করলাম। হিয়ার উই গো। রবার্তো মার্টিনেজের পর্তুগাল মূলত খেলে অন পেপার 4-3-3 ফরমেশনে, বাট অন ফিল্ডে এই 4-3-3 ফরমেশনটা হয়ে যায় 4-2-3-1। 4-3-3 বলি অথবা 4-2-3-1 বলি, এই পর্তুগালের মূল শক্তি কিন্তু হচ্ছে মিডফিল্ডে। যেই মিডফিল্ডের জন্যই পর্তুগালকে কিন্তু এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট টিম হিসাবে কনসিডার করতে হয় এবং আমার বিচারে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনার পরে 4 নম্বর ফেভারিট হচ্ছে কিন্তু পর্তুগাল। কেন পর্তুগালকে আমি 4 নম্বর লিস্টে রাখতেছি ফেভারিটের মধ্যে? কারণ হচ্ছে গিয়ে এই লাস্ট কয়েকটা বিশ্বকাপ যারা জিতছে, স্পেশালি 2010-এর স্পেন, 2014-র জার্মানি, 2022-এর আর্জেন্টিনা, সবার একটা কমন মিল ছিল, তাদের মিডফিল্ড কিন্তু অনেক সলিড ছিল। তাদের মিডফিল্ডে বেশ কয়েকজন ভালো বল প্লেইং মিডফিল্ডার ছিল এবং ভার্সেটাইল কয়েকজন প্লেয়ার ছিল, যেই কারণে তাদের মিডফিল্ডটা ব্যালেন্স ছিল এবং যেটা তাদেরকে বিশ্বকাপ জিততে অনেক সাহায্য করছে। পর্তুগালের মিডফিল্ডটাও কিন্তু এরকম স্কিলফুল এবং ভার্সেটাইল। পর্তুগালের বেস্ট চয়েস মিডফিল্ডারদের যদি দেখি, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস, পিএসজির ভিতিনহা এবং জোয়াও নেভেস, ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভা কিংবা সৌদিতে খেলা রুবেন নেভেস, এই প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালো বল প্লেয়ার এবং তারা কিছুটা ভার্সেটাইলও। ভিতিনহাকে বলা যায় লাস্ট 2 সিজনের ওয়ান অফ দ্য বেস্ট ডিএম প্লাস ডিপ্লেইং প্লে মেকার। সে নর্মালি একজন বক্স টু বক্স মিডফিল্ডার ছিল, বাট লাস্ট 2 সিজন ধরে কিন্তু তার বল প্লেইং এবিলিটি যেরকম ভালো হয়েছে, সে নিচ থেকে ভালো বিল্ড আপ শুরু করতেছে, তার ড্রিবলিংগুলো ভালো হচ্ছে এবং সে হয়তো ন্যাচারাল হার্ড ট্যাকলার অথবা বল উইনার ডিফেন্সিভ মিড না, বাট ডিপ প্লেইং প্লে মেকার হিসেবে কিন্তু লাস্ট 2 সিজন ধরে অনেক ভালো পারফরমেন্স করতেছে। তার পাশে খেলে পিএসজিতে জোয়াও নেভেস, এই প্লেয়ারটা কিন্তু অনেক ভার্সেটাইল। সে ভালো বল প্লেয়ার, সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে, বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে এবং দরকার পড়লে সে রাইট ব্যাক হিসেবেও কিন্তু খেলতে পারে। তার সাথে অ্যাড করেন ম্যান সিটির বার্নার্ডো সিলভাকে। এই প্লেয়ারটা একই সাথে নাম্বার 8 হিসেবে খেলতে পারে, নাম্বার 10 হিসেবে খেলতে পারে এবং 2 উইঙ্গে খেলা উইঙ্গার হিসেবে খেলতে পারে। একটা পুরোপুরি একটা টেকনিক্যাল প্লেয়ার, যে কোচের ডিমান্ড অনুযায়ী খেটে খেলবে, ক্রিয়েটিভ রোলে খেলবে, উইঙ্গে খেলবে। তারপরে সৌদির রুবেন নেভেসকে যদি ধরেন, সৌদিতে খেলা, সে সেন্টার ব্যাকেও খেলতে পারে, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে এবং তার বল প্লেইং এবিলিটিও কিন্তু ভালো, সে নিচ থেকে কিন্তু ভালো ভালো লং পাস দিতে পারে এবং সবার সামনে খেলবে ব্রুনো ফার্নান্দেস, যে কিনা
ম্যানচেস্টার ইউনাইটেডে লাস্ট কয়েক বছর ধরে খেলা করে তার অ্যাচিভমেন্ট হয়তো খুব বেশি নাই, বাট সে কিন্তু ইউরোপের সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করা প্লেয়ারদের একজন, এবং এই সিজনের প্রিমিয়ার লিগেও কিন্তু হায়েস্ট 20টা অ্যাসিস্ট কিন্তু তার পা থেকে আসছে। সো ব্রুনো ফার্নান্দেজের ক্রিয়েটিভিটি এবং তার পিছনে খেলা যে মিডফিল্ডাররা, তাদের ভার্সেটালিটি, তাদের বল প্লেইং এবিলিটিটা কিন্তু ইগনোর করা যাবে না, স্পেশালি পর্তুগালের মিডফিল্ড ইউনিটটাকে। এই পর্তুগালের মিডফিল্ড ইউনিটটা কিন্তু আপনার রেসপেক্ট দিতেই হবে। এখন এই মিডফিল্ডের সামনে কারা খেলবে, এখানে এটা হচ্ছে ফ্যাক্ট। পর্তুগাল যেহেতু অনফিল্ড 4-2-3-1 হয়ে যায় এবং তাদের খেলাটা অ্যাটাকিং থার্ডে কিন্তু উইং বেসড হয়ে যায়, এবং ইউরোপের যে কোয়ালিফায়ারটা তারা খেললো, এই কোয়ালিফায়ারে তাদের স্টেট যদি দেখি যে মিডফিল্ড থেকে ব্রুনো ফার্নান্দেজ কিংবা ভিতিনহারাই কিন্তু সবচেয়ে বেশি কি পাস দিছে, বাট বক্সে বল ফেলে চান্স ক্রিয়েট করছে কারা, বক্সে বল ফেলে ম্যাক্সিমাম চান্স ক্রিয়েট করছে কিন্তু উইংয়ের প্লেয়াররা। পর্তুগালের হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করছে এই কোয়ালিফায়ারে ক্যান্সেলো এবং সেমেদো, দুজনেই কিন্তু উইং ফুলব্যাক এবং খেলে রাইট সাইডে। এছাড়াও এবং পর্তুগালের যে বিগ চান্স ক্রিয়েট করার লিস্টে যারা আছে তারাও কিন্তু ঘুরে ফিরে এই উইংয়ের প্লেয়ার। তো এখান থেকে রবার্টো মার্টিনেজের ট্যাকটিক্সটা একটু অ্যানালাইসিস করা যায়, সেটা হচ্ছে যে তাদের বিল্ড আপটা শুরু হবে মিডফিল্ড থেকে ভালো লাইন ব্রেকিং কিছু পাস দেবে, কিন্তু বক্সে আলটিমেটলি বলটা ফেলবে কিন্তু ওই উইং প্লেয়াররা, হয় ফুলব্যাকরা নইলে উইঙ্গাররা। এমন কথা হচ্ছে এই উইংয়ে যারা খেলবে তাদের ফর্মটা অ্যাকচুয়ালি কীরকম। কোয়ালিফায়ারে পর্তুগালের হয়ে বেশি ম্যাচ স্টার্ট করছে এই প্লেয়ারদের যদি নাম নিতে হয়, চেলসির পেদ্রো নেতো, তারপরে আসবে জুভেন্টাসের কনসাইকাও, স্পোর্টিং সিপির ক্রিনকাও, এছাড়া বার্নার্ডো সিলভা, সে ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু উইঙ্গার হিসেবে স্টার্ট করছে। এসি মিলানের লিও সেভাবে হয়তো চান্স পায় নাই। এখন এদের ফর্মটা অ্যাকচুয়ালি কীরকম, স্পেশালি তাদের ক্লাব লেভেল লাস্ট কয়েক ম্যাচ ধরে তারা অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করতেছে। এখানে একটা ইন্টারেস্টিং স্টেট, চেলসির পেদ্রো নেতো সে লাস্ট 16 ম্যাচ ধরে কোনো গোল পায় না। এসি মিলানের লিয়াও সে লাস্ট 10 ম্যাচ ধরে কোনো গোল পায় না। তারপরে হচ্ছে জুভেন্টাসের কনসাইকাও, সে লাস্ট গোল পাইছে 11 ম্যাচ আগে। এবং ম্যান সিটির বার্নার্ডো সিলভা, সে সবসময় হয়তো উইংয়ে খেলে না, বাট সে যেহেতু পর্তুগালের উইংয়ে খেলে তার গোলের স্টেটটা কনসেন্ট্রেশন নিতে হয়, সে লাস্ট গোল পেয়েছে 13 ম্যাচ আগে। তার মানে পর্তুগালের এই ফরওয়ার্ড লাইনে খেলা এই উইং প্লেয়াররা কিন্তু ক্লাব লেভেলে অনেক দিন ধরে কিন্তু তারা গোল স্কোরিং ফর্মে নাই। হ্যাঁ, এর মাঝখানে তারা হয়তো বা ভালো চান্স ক্রিয়েট করছে, কয়েকটা অ্যাসিস্টও পাইছে, বাট অ্যাটাকিং থার্ডে যখন বল থাকা অবস্থায় কিন্তু গোলের চান্সটা এদের কাছেও আসবে বেশি। বা এরা যেহেতু গোল স্কোরিং ফর্মে নাই, এটা কিন্তু পর্তুগালকে একটু ভয়তে পারে। তাহলে পর্তুগালের হয়ে গোল স্কোরিং ফর্মে কারা আছে? ইউরোপে ক্লাব ফুটবল খেলা প্লেয়ারদের মধ্যে যদি নাম নেই, তাহলে স্পোর্টিং সিপির ক্রিনকাও এবং রিয়াল সোসিয়েদাদের গনসালো গুয়েদেস একটু ভালো ফর্মে আছে, বাট এই দুইজনের স্টার্ট করার কিংবা সাব হিসেবে নামার চান্স একটু কম, স্পেশালি গুয়েদেসের কম, ক্রিনকাও একটু সুযোগটা হয়তো বেশি পাবে। পর্তুগালের এছাড়া ইউরোপে খেলা আরেকটা স্ট্রাইকারের নাম হচ্ছে গনসালো রামোস, সে কিন্তু লাস্ট 2 সিজন ধরে পিএসজিতে কিন্তু সেভাবে কিন্তু গেম টাইম পায় নাই। পিএসজি অনেক ভালো ফর্মে আছে, বাট পিএসজির জেনুইন নাম্বার 9 রামোস সেভাবে চান্স পাচ্ছে না। এই সিজনে মাত্র 6টা গোল করছে। কিন্তু কথা হচ্ছে গনজালো রামোস এই বিশ্বকাপে কিন্তু যাবে পর্তুগালের ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে। তাহলে পর্তুগালের মেন স্ট্রাইকারকে, পর্তুগালের মেন স্ট্রাইকার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, এবং তার পাশে খেলা জোয়াও ফেলিক্স, সে এবং রোনালদো এই দুজনে কিন্তু তাদের লিগ কম্পিটিশনে সবচেয়ে ভালো ফর্মে আছে। এখন কথা হচ্ছে তারা কিন্তু খেলতেছে সৌদি লিগের পারফরমেন্স দিয়ে তারা ওয়ার্ল্ড কাপে অ্যাকচুয়ালি কীরকম ইম্প্যাক্ট রাখবে, কীরকম গোল কিংবা অ্যাসিস্টে কন্ট্রিবিউট করবে, সেটা কিন্তু ম্যাটার করে। রোনালদোকে বাদ দেই, আমি একটু ফেলিক্স নিয়ে আলোচনা করি। ফেলিক্স সৌদি লিগে 33 ম্যাচ খেলে 20টা গোল এবং 13টা অ্যাসিস্ট করছে, মানে 33 ম্যাচে তার 33টা গোল কন্ট্রিবিউশন আছে। মানে প্রতি ম্যাচে সে কোনো না কোনো গোল বা অ্যাসিস্ট করে সে গোলে কন্ট্রিবিউট করতেছে। এই ফেলিক্স সে কিন্তু প্রিমিয়ার লিগে খেলছে, লা লিগায় খেলছে, সিরিয়ায় খেলছে, কখনো এই লেভেলের পারফরমেন্স দেয় নাই, বাট সৌদি লিগে গিয়ে সেরকম সুপার ডুপার পারফরমেন্স দিচ্ছে। এখানেও কিন্তু একটা ডিফারেন্সটা বোঝা যায় যে সে যে লিগে খেলে এই লেভেল পারফরমেন্স দিচ্ছে, সেই পারফরমেন্সটা অ্যাকচুয়ালি টপ লেভেলে সে দিতে পারতো কি না। এখানে একটা ফ্যাক্টর আছে বলো, এই ফ্যাক্টরটা যায় রোনালদোর বেলাতেও।
হ্যাঁ, রোনালদো সৌদি লিগে লাস্ট দুদিন আগে সে লিগটা জিতলো এবং এখানেও সে একটা ভালো কন্ট্রিবিউট করছে, বাট কথা হচ্ছে 41 বছরের সৌদি লিগে খেলা রোনালদো কিন্তু সেই রিয়াল মাদ্রিদে খেলা রোনালদো না। রবার্তো মার্টিনেজের ট্যাকটিক্স যেটা বললাম যে মিডফিল্ড থেকে প্লে মেকিংটা শুরু হবে, কিন্তু উইং থেকে বক্সে বেশি বেশি ক্রস করে বা চান্স ক্রিয়েট করা হবে। এইরকম ট্যাকটিক্স কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো যে প্রাইম ভার্সনটা ছিল এইটার জন্য খুবই একটা পারফেক্ট ট্যাকটিক্স হইতো, বাট এটা কিন্তু রিয়াল মাদ্রিদের রোনালদো না, যে কিনা তার স্পিড অফ দ্য বল মুভমেন্ট এবং ফিজিক্যালিটি দিয়ে সেই ক্রসগুলো কাজে লাগে, রেগুলার বেসিসে গোল করবে এবং কোনো কম্পিটিশনে হাই স্কোরার হবে। বয়স একটা বড় ফ্যাক্টর এবং টপ লেভেলে দীর্ঘদিন না খেলার অনভিজ্ঞতাও কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। সো এই রোনালদোর কাছ থেকে সেই রিয়াল মাদ্রিদের রোনালদোর মতো গোল স্কোরিং এবিলিটি কিন্তু আশা করা লজিক্যালি ঠিক না, বাট অনেকে আশা করতেছে, এটা হচ্ছে ফ্যাক্ট। তবে রোনালদোর ব্যাপারে একটা জিনিস বলতে হয়, ক্রিশ্চিয়ানো রোনালদো তার শুরুর দিকে একজন ফাস্ট এবং ট্রিকি উইঙ্গার ছিল, যে অনেক স্কিল দেখাইতো, ভালো ড্রিবলিং করতো কিছু এবং ফ্রিকিকেও রেগুলার বেসিসে গোল করতো। রিয়াল মাদ্রিদের শেষ দিকে এসে সে মূলত একজন গোল স্কোরার হয়ে যায়, সেখানে তার অফ দ্য বল মুভমেন্টটা ছিল সবচেয়ে বেশি ইফেক্টিভ। সে তার অফ দ্য বল মুভমেন্টে কাজে লাগে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে কিন্তু স্কোরিং জোনে প্রায় চলে যেত এবং সেখান থেকে কিন্তু ট্যাপিং করে অথবা হেড করে গোল দিত। এখন তার হয়তো বয়স হয়েছে, তার হয়তো আগের গতি অথবা স্কিলটা সে নাই, আর ফিজিক্যালিটিও হয়তো তার নাই, বাট তার সেই আগের ব্রেনটা কিন্তু ঠিকই আছে, তার এক্সপিরিয়েন্স কিন্তু ঠিকই আছে যে অফ দ্য বল মুভমেন্টে কখন কই থাকলে সে ইজিলি ট্যাপিং করার মতো জায়গায় বল পেয়ে যাবে। সো এই অফ দ্য বল মুভমেন্টটা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য একটা বড় অ্যাডভান্টেজ, যেটা পর্তুগালের জন্য অ্যাডভান্টেজ হইতে পারে। এবং ক্রিশ্চিয়ানো রোনালদো যদি নিজে গোল করার বদলে সে যদি তার টিমমেটদেরকে স্পেস ক্রিয়েট করার জন্য তার অফ দ্য বল মুভমেন্টটা কাজে লাগায়, ইন দ্যাট কেস পর্তুগাল হয়তো বা একটু বেটার পারফরমেন্স করতে পারে। এখানে যেটা হবে যে অপোনেন্টের ফোকাস হয়তো থাকবে রোনালদোর দিকে, বাট রোনালদো যদি অপোনেন্ট ডিফেন্ডারদেরকে ড্র্যাগ করে আউট অফ পজিশন নিয়ে আসে, তাহলে পর্তুগালে তার আদার যে টিমমেটরা আছে সেই টিমমেটটা কিন্তু গোলে ভালো সুযোগ পাবে। এখন মিডফিল্ড গেল, ফরওয়ার্ড লাইন গেল, সবার পরে রাখতেছে ডিফেন্স লাইনকে। এখন ডিফেন্স লাইনের মধ্যে ম্যানচেস্টার সিটি রুবেন দিয়াস, সে কিন্তু লাস্ট কয়েক বছর ধরেই প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার। রুবেন দিয়াসের পাশে খেলবে রুবেন নেভেস, রেনাতো ভেইগা কিংবা ইনাসিও, তারা মোটামুটি ডিসেন্ট। তাদের পাশে যে ফুলব্যাকরা খেলবে নুনো মেন্দেস এবং ক্যান্সেলো, এই দুইজনই ম্যাক্সিমাম ম্যাচে স্টার্ট করবে। নুনো খেলবে লেফট সাইডে এবং ক্যান্সেলো খেলবে রাইট সাইডে, বাট ক্যান্সেলো কিন্তু একই সাথে লেফটেও খেলতে পারে এবং সে মাঝে মাঝে কিন্তু পিচের সেন্টারও চলে আসে। নুনো মেন্দেস এবং ক্যান্সেলোর মধ্যে ক্যান্সেলো হচ্ছে অ্যাটাকিং মাইন্ডেড, সে ওভারল্যাপ করবে বেশি এবং সে ওভারল্যাপ করে উইং থেকে কিন্তু অনেক ভালো ভালো চান্স ক্রিয়েটও করবে, বাট অ্যাট দ্য সেম টাইম ক্যান্সেলো পিছনের স্পেসটা কিন্তু পর্তুগাল ডিফেন্সের জন্য একটা উইক স্পট হবে। এই যে পর্তুগাল যে কোয়ালিফায়ারে খেললো, পর্তুগালের এগেনস্টে খেলার টিমগুলো ম্যাক্সিমাম টাইম কিন্তু ক্যান্সেলোর পিছনের স্পেস দিয়ে তারা অ্যাটাকে গেছে এবং পর্তুগাল এই বিশ্বকাপে হয়তো দেখা যাবে তারা যে অ্যাটাকগুলো কনসিড করবে কিংবা যে গোলগুলো কনসিড করবে সেই অ্যাটাকগুলো হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যান্সেলো যেখানে স্টার্ট করছে তার পিছনের স্পেস দিয়ে। নুনোর ক্ষেত্রে এখানে পর্তুগাল একটু ভরসা পাইতে পারে, কারণ নুনোর ডিফেন্সিভ ট্র্যাক ব্যাকটা ভালো, তার ডিফেন্সিভ অ্যাবিলিটিটা ভালো, আর নুনো নর্মালি লেফট টাচ লাইন ধরে ওভারল্যাপ করে না। পর্তুগালের খেলায় সে মূলত হাফ স্পেস ধরে থাকে এবং মাঝে মধ্যে সে পিচের সেন্টার দিয়ে বক্সর ঢুকে যায় যাতে শ্যাডো স্ট্রাইকার হিসেবে সে গোল করতে পারে। এই দুজনের ব্যাকআপ হচ্ছে নেলসন সেমেদো এবং ম্যানচেস্টার ইউনাইটেড ডালট, যে ডালট কিনা আবার এই ক্যান্সেলোর মতো ভার্সেটাইল, লেফটেও খেলতে পারে, রাইটেও খেলতে পারে। এখন ডিফেন্সের পারফরমেন্সটা কীরকম হইতে পারে এই রবার্টো মার্টিনেজের আন্ডারে, এখানে রবার্টো মার্টিনেজের ট্যাকটিক্সটা একটু ম্যাটার করবে। রবার্টো মার্টিনেজের পর্তুগাল হয়তোবা গ্রুপ রাউন্ডে কিছুটা অ্যাটাকিং ফুটবল খেলবে, বাট যখন নকআউটে গিয়ে তারা বিগ টিমগুলোকে ফেস করবে তখন কিন্তু তারা বাই ডিফল্ট একটা ডিফেন্সিভ ফুটবলে তারা সুইচ করবে। তখন দেখা যাবে রবার্টো মার্টিনেজের ট্যাকটিক্সটা হচ্ছে এরকম যে বিগ অপোনেন্টকে সে বলের পজিশন গিভ করে তার ফোকাসটা হবে কাউন্টার অ্যাটাকে। এখন সে যখন কাউন্টার অ্যাটাকে খেলবে তার একটা সলিড ডিফেন্স লাইন মেনটেন করে লো ব্লকে, তখন তার ডিফেন্ডারদের যেই পারফরমেন্স, তার পারফরমেন্সটা একটু বেটার হবে, কারণ লো ব্লকে যখন কোনো টিম ডিফেন্ড করে তখন ডিফেন্ডারদের ইরোরের চান্সটা কমে যায় এবং তারা একটা ইউনিট হিসেবে খেলে
মোটামুটি ভালো পারফরমেন্স করে। বাট এখানে কথা হচ্ছে যে পর্তুগাল, রবার্তো মার্টিনেজ যে পর্তুগাল নকআউটে বিগ টিমের সামনে যেহেতু যেটা সেফ ফুটবল খেলতে যায়, ইন দ্যাট কেস যেটা হবে যে পর্তুগালের নকআউটের ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু এক্সট্রা টাইম এবং টাই ব্রেকারে যাবে। ইন দ্যাট কেস পর্তুগাল অ্যাকচুয়ালি টাই ব্রেকারে গেলে তারা কীরকম খেলতে পারে এটা নিয়ে কিন্তু আলাদা একটা ডিসকাশন হওয়া উচিত, এবং হোপফুলি আমি টাই ব্রেকারে পর্তুগাল কীরকম পারফরমেন্স করতে পারে এবং তাদের বিগ অপোনেন্ট হইতে পারে যদি সব ঠিকঠাক থাকে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা, যারা কিন্তু টাই ব্রেকার অনেক ভালো। সো পর্তুগাল এবং টাই ব্রেকার তারা কীরকম পারফরমেন্স করতে, এটা নিয়ে আমি আরেকটা ইন ফিউচার আরেকটা ভিডিও বানাচ্ছি। তো আপনার কমেন্টে জানান যে পর্তুগালকে নিয়ে আপনার এক্সপেকটেশন কি, আপনার প্রেডিকশন কি। সেই পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।